বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে কোন বিভাগে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। সো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষ। তো সবাই কিন্তু একটা কথা বলা হয়, আমি কিন্তু সবসময় বলি যে রংপুর ওই এলাকার মানুষদের কি বলে বলতো, ওই এলাকার মানুষদের বলে মফিজ। তো যেহেতু মফিজ বলে বা মফিজদের এলাকা, এখন সে মফিজদের এলাকাকে কিন্তু কয়েকটা কারণে বলা হয়। এর কারণ হচ্ছে আগে মফিজ হইলে এখন কিন্তু আর তারা মফিজ নাই, এখন কিন্তু আসলে ভালো হয়ে গেছে। কেন হয়েছে জানো তাও? এই যে পদ্মা সেতু, যমুনা সেতু হয়েছে, যমুনা সেতু যেটাকে বলা আছে বঙ্গবন্ধু সেতু, 4.8 কিলোমিটার লম্বা। এই যে দীর্ঘ একটা সেতু বানাই দিচ্ছে সরকার। বানাই দেওয়ার পর ওরা কিন্তু উদামসে সব কি করছে, ঢাকায় চলে আসছে। আর ঢাকায় আসার ফলে মফিজরা এখন হয়ে গেছে কি, মফিজ আর মফিজ নাই, এখন ভালো হয়ে গেছে। তো যাও, তারপরে একটু দেখি কি হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্র মানে গরিব মানুষ বাস করে কোথায়? রংপুরে। দেখছো, তারপরেও কিন্তু ভালো হয় নাই, রংপুরে কিন্তু এখনো সে দরিদ্রই থেকে গেছে। তো সব থেকে বেশি দরিদ্র তাইলে কোনটা? রংপুর। আর সবচেয়ে কম দরিদ্র, কম দরিদ্র মানে ধনী, ধনী কারা? সিলেটি। সিলেটি মিন্স আছে কি, ওই যে লন্ডন, সব লন্ডনে থাকে, সব লন্ডনে থাকে, তাই এরা কি সবচেয়ে ধনী। তো আমার একটা ছোট ভাই আছে, আমি ওর মাঝে মাঝে বলি যে তুই তো টাকা পয়সা কেন দিস, তুই তো দিবি আছে ডলার, তুই পাউন্ড দিবি, পাউন্ড, যে তোর কাছে কেউ গিলে তুই 20 পাউন্ড ধরাই দিবি যে নেন 20 পাউন্ড নেন। তো তেমন আছে সিলেটি মানুষরা কি সব লন্ডনে থাকে ম্যাক্সিমাম। তো এইখানে কিন্তু সবচেয়ে দরিদ্র কম। আর সবচেয়ে দরিদ্রের হারে, কম দরিদ্রের হারে শীর্ষ জেলা সেটা হচ্ছে কুষ্টিয়া। কত পার্সেন্ট? 3.60%। 3.60%। আর সামাজিক তারপর আছে দারিদ্র্যের ক্ষেত্রে সব থেকে শীর্ষে আছে কোনটা? সবচেয়ে দরিদ্র মানুষ বসবাস করে কুড়িগ্রামে। কুড়িগ্রামের 100 জনের ভিতর প্রায় 63.17% হচ্ছে দরিদ্র। 63.7% হচ্ছে কি, দরিদ্র। এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি? কুষ্টিয়া। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটি? সেটা হচ্ছে কুড়িগ্রাম। মনে রাখবেন, এই দুইটা প্রশ্ন আসতে পারে। তারপর যেটা আছে একটু দেখি, সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে কি, বয়স্ক ভাতা। এই বয়স্ক ভাতাটা চালু হয়েছিল 1998 সালে। প্রশ্নটা আসতে পারে, বয়স্ক ভাতা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক সুরক্ষা বলয়, চালু হয়েছিল কত সালে? 1998 সালে। এরপর আছে কাজের বিনিময়ে খাদ্য, যেটাকে বলা আছে কাবিখা। কাজের বিনিময়ে খাদ্য সংক্ষেপে বলে কাবিখা। কাজ বিনিময় খাদ্য, কাবিখা। এই কাবিখাটা প্রচলিত হয়েছিল মূলত উত্তর অঞ্চলে, যেখানে আছে রংপুর, ওই যে রাজশাহী অঞ্চলে মংগা এলাকা বলা হয়। কারণ ওইখানে কিন্তু আসলে তিস্তার পানি না থাকার কারণে লং টার্ম ওইখানে কিন্তু খাদ্যশস্য হয় না। আর বাংলাদেশের কিন্তু খাদ্যশস্য আসার একটা জায়গা হচ্ছে কি রংপুর, দিনাজপুর, ওই এলাকা। সো যেহেতু এই এলাকায় পানি না থাকার কারণে খাদ্যশস্য হচ্ছিল না, তো মঙ্গা দেখা যায়। তো এই এলাকার মানুষজন খুব দরিদ্র হওয়ার কারণে খাবার দাবার দুর্ভিক্ষ আকার ধারণ করে, তখন সরকার চালু করে কাজের বিনিময়ে খাদ্য পরিকল্পনা বা কর্মসূচি। আর আশ্রয়, দারিদ্র বিমোচন আর পুনর্বাসন প্রকল্প। দারিদ্র বিমোচন আর পুনর্বাসন প্রকল্প, এই আশ্রয় প্রকল্পটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রকল্প ছিল। এবং দেখবা যে আশেপাশে এলাকাগুলো একটু খোঁজ নিয়ে দেখতে পারো, লটস অফ পারসন বা লটস অফ পিপল, তারা কিন্তু আসলে আগে এত বেশি জমি জমা না থাকার কারণে তারা আসলে বিভিন্ন জায়গায় ভাড়া থাকতো বা বিভিন্ন জায়গায় থাকতো। সেখান থেকে এখন কিন্তু গুচ্ছ গ্রাম কিছু দেখবা যে গুচ্ছ গ্রাম টাইপের, যেখানে কিন্তু অন্যান্য লোকদেরকে টাকার বিনিময়ে, টাকা না নিয়ে সরকার তার জমিতে নিজেই বাড়ি বানায় দিছে আশ্রয়ন প্রকল্পের ফলে। এরপরে দারিদ্র্যের শীর্ষ বিভাগ আছে রংপুর, আর সর্বনিম্ন বিভাগ হচ্ছে কি ঢাকা। এসডিজির লক্ষ্যমাত্রা কি, লক্ষ্য কি? এসডিজির মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য নির্মূল, দরিদ্র দেশে রাখা যাবে না। কাবিখা এটা চালু হয় 1974 সালে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, এটা চালু হয়েছিল 1974 সালে। কাবিখা চালুর প্রেক্ষিতে দেশ মানে কেন কেন কাবিখা চালু হয়েছিল? দেশব্যাপী চরম খাদ্যাভাব আর খাদ্যশস্যের উচ্চ মূল্য, এই দুইটা কারণে দুর্ভিক্ষ আসার একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। কাবিখা প্রথম চালু হয়েছিল কোথায়? বৃহত্তর রংপুরে। একটি বাড়ি একটি খামার প্রকল্প, অর্থাৎ একটা বাড়ি আছে তার একটা খামার বানানো উচিত। এই যে প্রকল্প, এটা চালু হয় কত সালে? 1998 সালে। 1998 সালে 15 বছর মেয়াদী এসডিজি, এই যে 2015 থেকে 2030, এসডিজির লক্ষ্য কি? মূল লক্ষ্যটা হচ্ছে দারিদ্র বিমোচন। এছাড়া আরো 17টি লক্ষ্য আছে, সব মিলায় 17টি লক্ষ্য। এসডিজির মূল লক্ষ্য হচ্ছে 17টি, তার মধ্যে মুখ্য হচ্ছে দারিদ্র নির্মূল। ওকে, এরপর চলে যায় আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে 2টি। কি কি আছে একটু দেখি।
প্রথম যেটা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, যেটা 1954 সালে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ নামে গঠিত হয়। 1954 সালে, কত সালে সালটা একটু লাগবে, সো মাথার মধ্যে এটা রাখতে হবে, এই জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 1954 সালে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ নামে চালু হয়। আনুষ্ঠানিকভাবে এর ট্রেডিং কার্যক্রম শুরু হয় 1956 সালে। আনুষ্ঠানিকভাবে শেয়ার বাজারের কার্যক্রম শুরু হয়েছিল 1956 সালে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ 2 নাম্বার, আমি বললাম না স্টক এক্সচেঞ্জ আছে দুইটি, একটা তো গেল ঢাকায়, আর একটা কোথায় আছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এটা অনুমোদন পাই 1995 সালে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অনুমোদন পাইছিল কত সালে, 1995 সালে। তাহলে ঢাকারটা পাইছিল 1954 সালে, এবং এইটা কার্যক্রম শুরু হয় 1956 সালে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এটা চালু হয় 1995 সালে। ওকে, এরপরেরটাই যাই, দেখি কি আছে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণকর্তা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংকের কি কি আছে একটু দেখি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এটা লাগবে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি, বাংলাদেশ ব্যাংক। পূর্ব নাম ছিল 1971 সালের আগে, এটা যেহেতু পাকিস্তান ছিল তখন পূর্ণ নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972-এর 71 সালের যেহেতু আছে একটা অধ্যাদেশ দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করার পর 10 জানুয়ারি স্বদেশে আসার পর একটা প্রত্যাবর্তন দেয়। সেই প্রত্যাবর্তনের ফলে 1971 সালের 16 ডিসেম্বর এই যে স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এর যে সম্পত্তি যা কিছু ছিল, টাকা পয়সা সব মিলায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক। এই সব মিলায় প্রতিষ্ঠিত হয়েছিল কি, বাংলাদেশ ব্যাংক। সেটা কত, 1971 সালের 16 ডিসেম্বর, যেদিন বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধানের পদবীর নাম হচ্ছে গভর্নর। গভর্নরের মেয়াদকাল থাকে সাধারণত হচ্ছে 4 বছর। 4 বছর পর পর গভর্নর পরিবর্তন হয়। রিসেন্টলি শুনলাম বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে, সেই গভর্নরের গ্রেড হচ্ছে ডি। কয়েকটা গ্রেডে ভাগ করা হয়, একটা হচ্ছে এ প্লাস আছে, এ আছে, এ মাইনাস আছে, তারপর হচ্ছে বি আছে, বি প্লাস আছে, এরকম ভাগ করা হয়। তো বর্তমান যে আছে অবস্থা খুবই খারাপ, তার গ্রেড হচ্ছে ডি। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এন এ হামিদুল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের প্রধান গভর্নর ছিলেন কে, এ এম হামিদুল্লাহ। জাস্ট মাথার মধ্যে লুকায় রাখতে হবে বা ঢুকায় রাখতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকে পরিচালনার জন্য 9 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ। কয়জন, 9 জন সদস্যকে নিয়ে। গভর্নর তো একজন আছে, আরো 9 জন, 8 জন থাকবে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে এই পর্ষদের সভাপতি। তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান হচ্ছেন গভর্নর। দ্বিতীয় যেটা আছে সেটা হলো বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, 16 ডিসেম্বর 1971 সালে। প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এম এন হামিদুল্লাহ, ঠিক আছে। আর বাংলাদেশ ব্যাংকের যে পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি আছে, এর সদস্য হচ্ছে 9 সদস্য বিশিষ্ট, যার প্রধান বা চেয়ারম্যান হচ্ছে গভর্নর বা সভাপতি থাকেন, আর বাকিরা আছে ওই বোর্ডের সদস্য। ওকে, পরবর্তীতে চলে যায়, কি আছে দেখি। বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ঢাকার মতিঝিলে অবস্থিত। আর প্রধান কার্যালয় সহ বাংলাদেশ ব্যাংকের সারা দেশে 10টি শাখা আছে। 10টি শাখা আছে। প্রধান হচ্ছে মতিঝিল ঢাকা হচ্ছে প্রধান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সারা বাংলাদেশ ব্যাপী 10টা শাখা আছে। কোথায় কোথায় একটু দেখি। মতিঝিল সদরঘাট এলাকায়, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, বগুড়া, রংপুর এবং ময়মনসিংহ। অর্থাৎ মোটামুটি যে জেলা শহরগুলো আছে, এইগুলো আর কি বিভাগীয় শহর, সেখানে কিন্তু আছে। দেখুন কি কি আছে একটু দেখি। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, বগুড়া, রংপুর এবং সেই সাথে রয়েছে ময়মনসিংহ। শুধুমাত্র মাঝখানে একটা শহর চলে আসে, সেটা হচ্ছে বগুড়া। এই বগুড়াতে বাংলাদেশ ব্যাংকের একটা শাখা আছে। এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জেলা আমাদের যে শহরগুলো আছে সেইখানে কিন্তু পাওয়া যায়। যেমন ধরেন যে ঢাকা আছে, সমস্যা নাই। ঢাকার আবার 2টা আছে, একটা হচ্ছে মতিঝিলে আর একটা আছে সদরঘাটে। একটা মতিঝিল আর একটা সদরঘাট। মতিঝিল হচ্ছে আধুনিক ঢাকার দিকে, সদরঘাট আছে পুরাতন ঢাকার দিকে। তো ঢাকায় আছে 2টা। ওকে, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের অন্যান্য ব্যাংক এবং অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক।
অর্থাৎ অন্যান্য যে ব্যাংক থাকুক না কেন সবগুলার কিন্তু মুখপাত্র বা সবকিছুকে নিয়ন্ত্রণ করার কাজই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। বিশ্ব ব্যাংক, IMF, এশিয়া ক্লিয়ারিং ইউনিয়ন, এশিয়া উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক অর্থ ও মুদ্রা সংস্থার বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ অন্যান্য দেশকে বিভিন্ন সময় যে কথাগুলো বলার বা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানার, তাদের সাথে যে মত বিনিময় করা, এই বিষয়টা করে থাকে বাংলাদেশ ব্যাংক। তো এই সিলেক্ট থেকে দুই একটা কথা আপনি সুন্দর করে মাথার মধ্যে ঢুকাই ফেলবেন। সেইগুলা হচ্ছে, প্রথম কথা, বাংলাদেশ ব্যাংকের কার্যালয় কোথায়? মতিঝিল, ঢাকায়। তারপরে বাংলাদেশ ব্যাংকের শাখা আছে কয়টি? 10টি। শেষ, আর কিচ্ছু লাগবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যাবলী। বাংলাদেশ ব্যাংকের মূল কার্যাবলী কি? তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে মুদ্রা ও নোট প্রচলন। তো বাংলাদেশের আসলে এক সময় কিন্তু আমরা বারবার বলে থাকি যে দেশের কিন্তু বিনিময় মাধ্যমটা হচ্ছে কি? মুদ্রা, কাগজের টাকা, সেটা হচ্ছে বিনিময় মাধ্যম। তো মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম। প্রশ্ন আসতে পারে বিনিময়ের মাধ্যম কি? সেটা হবে হচ্ছে মুদ্রা। 1972 সালে স্বাধীন বাংলাদেশের মুদ্রার নাম কি রাখা হয়? টাকা রাখা হয়েছিল। 1972 সালে স্বাধীন বাংলাদেশের মুদ্রার নাম রাখা হয় টাকা। সংকেতটা কেমন? এই যে এমন ভাবে লেখে, সংকেতটা হচ্ছে এমন নির্ধারণ করা হয়। এবং আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে প্রত্যেকটা আন্তর্জাতিক একটা কোড আছে। যেমন বাংলাদেশের মোবাইলের কোড আছে এই যে এরকম, বাংলাদেশের মোবাইল কোড আছে এমন। তো তেমন ভাবে বাংলাদেশের মুদ্রার একটা কোড আছে, কোডটা হচ্ছে BD এবং T, BDT হচ্ছে বাংলাদেশের মুদ্রার কোড। 1972 সালের 4 মার্চ প্রথম কোষাগার মুদ্রা বের করা হয় 1 টাকা। 1 টাকা নোট সর্বপ্রথম বের করা হয়েছিল 1 টাকার নোট 1972 সালের 4 মার্চ। প্রশ্ন আসতে পারে বাংলাদেশে সর্বপ্রথম কোন নোটের প্রচলন করা হয়? 1 টাকার নোট। সেই সাথেও মনে রাখবেন 100 টাকার নোটও কিন্তু সেই সাথে সাথে প্রচলন করা হয়, 1 টাকা এবং 100 টাকা। সো প্রশ্ন যদি দেয় যে কোন নোটের প্রচলন করা হয়? 1 টাকা। দ্বিতীয় কোনটা? 100 টাকা। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সরকারি মুদ্রা। সরকারি মুদ্রা বলতে যে মুদ্রাতে প্রত্যেকটা মুদ্রার নিচে কিন্তু একটা সিগনেচার করা থাকে, এমন একটা সিগনেচার দেখবেন করা রয়েছে। তো এই যে সিগনেচার গুলো করা থাকে, এইগুলা করার রাইটস কিন্তু সবার নাই। এই রাইটস রয়েছে শুধুমাত্র অর্থ সচিব আর গভর্নরের। সরকারি মুদ্রাগুলার সিগনেচার করে অর্থ সচিব। আর ব্যাংকের যে নোট, এইটার সিগনেচার করবে গভর্নর। ঠিক আছে, এটা সিগনেচার করে গভর্নর। তো সরকারি নোটটা গুলা কি হতে পারে? সাধারণত 5 টাকার নিচে যেগুলো আছে, 5 টাকার নিচে, সেইগুলো হচ্ছে সরকারি মুদ্রা। কি কি আছে একটু দেখি। বাংলাদেশে বর্তমানে কি কি প্রচলিত আছে? 1 টাকা আছে, 2 টাকা আছে, আর 5 টাকা আছে। তাহলে এই 3টা হবে বাংলাদেশের, এই তিনটে হচ্ছে বাংলাদেশের সরকারি মুদ্রা। আর বাকি যেগুলো আছে 10 টাকা, 20 টাকা, 50, 100, আবার 200 আছে, 200, 500, 1000, এই সবগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা, সরি 6টা না 7টা, এই 7টা হবে হচ্ছে বাংলাদেশের, এই 7টা হবে বাংলাদেশের ব্যাংক নোট। এইগুলাতে দেখবেন আছে গভর্নরের সিগনেচার করা। আর বাকি যে 3টা উপরে পড়ে আসছে ওই 3টাতে করা থাকে অর্থ সচিবের স্বাক্ষর করা। তাহলে সর্বমোট বর্তমানে বাংলাদেশের মুদ্রা আছে কয়টি? বাংলাদেশের সর্বমোট বর্তমান মুদ্রা আছে 10টি। প্রশ্নটা দিতে পারে এমন ভাবে, বাংলাদেশের বর্তমানে মুদ্রা আছে কয়টি? 10টি। সরকারি মুদ্রা নিচের কোনটি? 5 টাকার নিচে থাকলে সরকারি মুদ্রা 1, 2 আর 5। আর আমাদের যদি বলে ব্যাংক বা বেসরকারি মুদ্রা, সেটা হবে 10, 20, 50, 100, 500, 200 এবং 1000। এই 7টি হচ্ছে ব্যাংক মুদ্রা। এটা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় আসে। সো এই যেহেতু পরীক্ষা আসে, এই জন্য এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এরপর যাই 2013 সালে বাংলাদেশের কিন্তু একটা জাতীয় মানে টাকা মিউজিয়াম বা কারেন্সি মিউজিয়াম তৈরি করা হয়েছে। এটা তৈরি করা হয়েছে কারেন্সি মিউজিয়াম 2013 সালে রাজধানী ঢাকার মিরপুরে ঢাকার যে মিরপুর আছে, বাংলাদেশ ব্যাংকের একটা ওইখানে ট্রেনিং একাডেমি, মিরপুরে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমি অবস্থিত। বাংলাদেশ ব্যাংকে যে ট্রেনিং একাডেমি স্থাপন করা হয়েছে সেখানে আছে ঢাকা টাকা জাদুঘর। কি টাকা জাদুঘর? ওইখানেই আছে টাকা জাদুঘর। সো কেউ যদি বলে টাকা জাদুঘর কোথায় অবস্থিত, সরাসরি উত্তর দিবেন এটা মিরপুর, ঢাকা। বাংলাদেশের টাকা জাদুঘর কোথায় অবস্থিত? মিরপুর, ঢাকা। হয়ে গেল, শেষ, আর কিচ্ছু বলতে হবে না। কত সালে প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত এসবের দরকার নাই, জাস্ট শুধু মনে রাখতে হবে বাংলাদেশের টাকা জাদুঘর কোথায় অবস্থিত? মিরপুর, ঢাকাতে। ওকে,
এরপর চলে যাচ্ছে দেখি তফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংক বলতে যেগুলো আছে সরকারের যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যেগুলো আছে স্বীকৃত, বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা প্রচলন বা সরকারি ব্যবস্থাগুলোকে আরো বেশি নিয়ন্ত্রিত করা, তারপরে এই যে লোন দেওয়া ইত্যাদি ইত্যাদি প্রসেস গুলা করার জন্য কিছু ব্যাংক আছে যেগুলো সরকারি গ্যাজেটভুক্ত বা সরকার আসলে এইগুলাকে স্বীকৃতি দিচ্ছে যে আপনারা পরিচালনা করেন, সেটাকে বলা হয় তফসিলি ব্যাংক। যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের শর্ত মেনে নিয়ে এর তালিকায় অন্তর্ভুক্ত হয় তাকে বলা হচ্ছে তফসিলি ব্যাংক। অর্থাৎ সরকারের যে কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দিষ্ট শর্ত থাকে, সেই শর্তগুলা ফিল আপ করে তারা আছে তালিকাভুক্ত হয়েছে, সেটাকে বলা হচ্ছে তফসিলি ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন 1991 সাল অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সকল তফসিলি ব্যাংক সমূহ নিয়ন্ত্রণ করে থাকে। তো প্রশ্ন যদি দেয় কেউ তফসিলি ব্যাংকের নিয়ন্ত্রককে, উত্তর সোজাসাপটা দিয়ে দিবেন তফসিলি ব্যাংকের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওকে, ক্লিয়ার? বাংলাদেশ ব্যাংকে মোট বর্তমানে 61টি তফসিলি ব্যাংক আছে। বর্তমানে 61টি, মানে কি পরিমাণ বাড়ছে চিন্তা করে দেখেন। তফসিলি ব্যাংক হচ্ছে 4 প্রকার, 4 ধরনের তফসিলি ব্যাংক 4 ধরনের হয়ে থাকে। এখন আমরা একটু দেখবো যে কেমনে কি 61টি যে তফসিলি ব্যাংক আছে কোথায় কি একটু দেখি। সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, যেটা হচ্ছে বাণিজ্য করার জন্য মূলত হচ্ছে লোন দিয়ে থাকে। এটা হচ্ছে সরকারের বা রাষ্ট্রায়ত্ত, মানে রাষ্ট্রের আছে, সেটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক অর্থাৎ সরকারি বলা যায়। এক কথায় বলা যায় কি এটা সরকারি, সরকারি ব্যাংক। এটা কয়টি? 6টি। দ্বিতীয় যেটা আছে সরকারি মালিকাধীন বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত মানে হচ্ছে বিশেষ কাজে এটাকে ব্যবহার করা হয়। যেমন কৃষি ব্যাংক আছে, ওইটা শুধুমাত্র কৃষিতে লোন দেয়। আপনি যাই যদি বলেন আমি একটা কারখানা করব, আপনাকে কিন্তু লোন দিবে না। ওইটা কাদেরকে লোন দিবে? শুধুমাত্র কৃষকদেরকে দেয়। তো এটাও কিন্তু রাষ্ট্রের, বাট ওইটা বিশেষায়িত। 3 নাম্বার যেটা আছে স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটা হচ্ছে কোনো হত্যাকর্তা ব্যক্তি, তারা হচ্ছে এই ব্যাংকের হচ্ছে মালিক হয়ে থাকে, তারা হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে লোন দিয়ে থাকে। এটা হচ্ছে অনেক কাইন্ডস অফ, আগে আসছে গ্রামের এলাকায় গুলো দেখবেন যে সুদের ব্যবসা যারা করতো তারা হচ্ছে নিজের টাকা হচ্ছে অন্যকে দিত, এটা কিন্তু সরকারের টাকা দিত না। ঠিক তেমনি তারা নতুন একটু রূপ বদলায় কি করছে, তারা হচ্ছে এই যে এই ব্যাংকের কনভার্ট হয়ে গেছে। এই ব্যাংকের সংখ্যা হচ্ছে 43টি। আর আছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ বিদেশ থেকে পরিচালিত হয়, বিদেশ মালিকানা আছে বিদেশিদের, আর বাংলাদেশে সেই ব্যাংকের বাণিজ্য পরিচালিত হয়, সেরকম ব্যাংক আছে 9টি। তাহলে সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে 6টি, সরকারি বিশেষায়িত ব্যাংক আছে 3টি, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে 43টি, আর বাণিজ্যিক বা বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক আছে 9টি। এখন এই ব্যাংকগুলোর মধ্যে আমরা কয়েকটা ব্যাংক সম্পর্কে একটু ইনফরমেশন পড়বো, যেগুলা থেকে আসলে প্রশ্ন আসে, বিভিন্ন সময় আসতে দেখা যায়। তো সর্বপ্রথম যেটা আছে সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, নাম কি? সোনালী ব্যাংক লিমিটেড। তো প্রশ্ন যেটা এখান থেকে বেশি আসে সেটা হচ্ছে সোনালী ব্যাংকের বর্তমান নাম কি? এই প্রশ্নটা আসবে। সোনালী ব্যাংকের বর্তমান নাম হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, এটা জাস্ট মনে রাখতে হবে। এবং এটা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। কত সালে? 1972 সালে। দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। এই ইনফরমেশন গুলা লাগবে। তো বেশি আসবে কোনটা? বর্তমান নামটা কিন্তু বেশি আসবে, বারবার বলতেছি। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালটা বেশি একটা দরকার নাই, আর লাস্টেরটা খুব গুরুত্বপূর্ণ। সো এই দুইটা জায়গা একটু ক্লিয়ার করে ফেলবেন। প্রথম কথা সোনালী ব্যাংকের বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি, এটা বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে জনতা ব্যাংক। জনতা ব্যাংক এটাও প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। জনতা ব্যাংক হচ্ছে বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে। সো প্রশ্ন যদি দেয় রেডি ক্যাশ সর্বপ্রথম চালু করে কোন ব্যাংক, সহজে উত্তর দিবেন জনতা ব্যাংক। ক্লিয়ার? এরপর আছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক এটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। 1972 সালে হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংকের সমুদায় দায় ও সম্পদ সমন্বয়ে অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক থেকে খুব বেশি একটা প্রশ্ন আসবে না, বলে দিলাম। এরপরে চলে যাচ্ছি, পরে দেখি কোন ব্যাংক রয়েছে। এরপর রয়েছে অগ্রণী ব্যাংকের আছে, হাবিব ব্যাংক আর আছে কমার্স ব্যাংক থেকে আসে। এরপর আছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের ক্ষেত্রে মনে রাখতে হবে রূপালী ব্যাংকটা আছে সরকারি আর বেসরকারি যৌথ মালিকানাভুক্ত ব্যাংক। সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাভুক্ত ব্যাংক হচ্ছে রূপালী ব্যাংক। আর বেসিক ব্যাংক, বেসিক ব্যাংক 1989 সালে প্রতিষ্ঠিত হয়। বেসিক ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় 1989 সালে, সালটা আসতে পারে, সো এটা একটু পড়ে রাখতে হবে। ওকে, তাহলে প্রশ্ন যদি দেয় রেডি ক্যাশ চালু করে কে, আমরা সহজে উত্তর দিতে পারবো জনতা ব্যাংক। একটু আগে পড়ে আসছি রেডি ক্যাশ বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক আছে সোনালী। এরপরে যদি কেউ বলে যে আমাদের বেসিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1989 সালে।
ওকে, বিশেষায়িত ব্যাংকে একটু চলে যায়, বিশেষায়িত ব্যাংকগুলোর নাম জাস্ট পড়লেই হবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর প্রবাসী কল্যাণ ব্যাংক। তো কৃষি ব্যাংক এটা হচ্ছে কৃষকদেরকে সহযোগিতা করে থাকে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এটা হচ্ছে রাজশাহী অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল, এটাও কৃষকদেরকে সহযোগিতা করে থাকে। আর প্রবাসী ব্যাংক মানে হচ্ছে যারা প্রবাসে যাবে, অর্থাৎ কি আমাদের প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে সহযোগিতা করে থাকে যে কিভাবে তারা যাইতে পারে, তাদের টাকাগুলা তারা কিভাবে আনতে পারবে, তাদেরকে প্রণোদনা দেয়, লোন দেয়, ইত্যাদি ইত্যাদি প্রসেস, বা তাদের উন্নয়নের জন্য, প্রবাসীদের উন্নয়নের জন্য কাজ করে, সেটাকে প্রবাসী উন্নয়ন ব্যাংক। ওকে, স্থানীয় বাণিজ্যিক ব্যাংক। এখন আমরা স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো একটু পড়ি। তো সর্বপ্রথম বাংলাদেশে যেটা আছে এবি বা আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, এবি বা আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। এটা হলো বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। সো প্রশ্ন যদি এমন ভাবে বলে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটি বা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি, এবি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1981 সালে। এরপর আছে ইসলামী ব্যাংক লিমিটেড, এটাও কিন্তু রিসেন্টলি ঘটনা যে ইসলামী ব্যাংক লিমিটেড এরও নাম বদলানো হয়েছে, নামটা হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এটার বর্তমান নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এখানে মনে রাখতে হবে বাংলাদেশের প্রথম, এই প্রথম শব্দটা মনে রাখতে হবে, প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অর্থাৎ এরা হচ্ছে যে সুদের বা এই ধরনের কোনো কাজবার এখানে নাই, টাকা জমা রাখলে আপনারা যে সুদ খাবেন এইসবের সুযোগ এই ব্যাংকে নাই, এরা সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া ভিত্তিক একটা ব্যাংক। এবং লাস্টে যেটা আছে আইএফআইসি ব্যাংক বা দা ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক, দা ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক, প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এটা হচ্ছে মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। মালদ্বীপের একটা কেন্দ্রীয় ব্যাংক আইএফআইসি, এটা মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। ডাচ বাংলা ব্যাংক, এটার ক্ষেত্রে জাস্ট একটা পয়েন্ট মনে রাখবেন, সেটা হচ্ছে প্রথম মোবাইল ব্যাংকিং যে কার্যক্রম এটা চালু করেছিল ডাচ বাংলা ব্যাংক 2011 সালে। এখন কিন্তু পিছাই গেছে, এখন কিন্তু ব্র্যাক ব্যাংক উপরে উঠে গেছে। 2011 সালে বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে। আর ব্যাংক এশিয়া যেটা আছে 1999 সালে প্রতিষ্ঠিত হয়, এটার ক্ষেত্রে মনে রাখবেন প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কে, ব্যাংক এশিয়া লিমিটেড। 1999 সালে প্রতিষ্ঠিত হয়, প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে। সো এই স্লাইড থেকে বেশি যেটা আসবে আমি কিন্তু গুরুত্বপূর্ণ গুলা এখানে তুলে দিচ্ছি। অনেক ব্যাংক আছে, এতগুলো ব্যাংক সম্পর্কে আসলে পড়া সম্ভব না বা এত কিছু জানতে হবে না। আমরা জাস্ট কি করব, শুধুমাত্র যেগুলা গুরুত্বপূর্ণ সেইগুলো এখানে তুলে দিচ্ছি। প্রথম যেটা দিচ্ছি এবি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। দ্বিতীয়ত যেটা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটার বর্তমান নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এটা হচ্ছে দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক। তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আইএফআইসি, এটা হচ্ছে মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। থার্ড আছে ডাচ বাংলা ব্যাংক, এটা হলো দেশের প্রথম মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করছিল। আর লাস্ট আছে ব্যাংক এশিয়া লিমিটেড, এটা হচ্ছে প্রথম এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে, প্রতিষ্ঠিত হয় 1999 সালে। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক। এটা হচ্ছে আমরা 2-3টা একটু কথা পড়বো। সেটা হচ্ছে প্রথম চার্টার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, 1905 সালে এটা প্রতিষ্ঠিত হয়। প্রথম বিদেশি ব্যাংক, বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক হচ্ছে চার্টার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এবং এখানে বাংলাদেশের প্রথম মাস্টার কার্ড ও টেলি ব্যাংকিং ব্যবস্থা চালু করে। বাংলাদেশের প্রথম যে বিদেশি ব্যাংক সেটা যদি বলে সেটা হবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, চার্টার ব্যাংক লিমিটেড। তারা কি করছিল, প্রথম মাস্টার কার্ড ও টেলি ব্যাংকিং সিস্টেম চালু করছিলেন। এই দুইটা কথা ভালো করে মনে রাখতে হবে। এরপর আছে শিল্প কারখানা। আমরা এখন একটু শিল্প কারখানা সম্পর্কে একটু জানবো। তো বাংলাদেশের শিল্প কারখানার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে পোশাক শিল্প। বাংলাদেশ বর্তমানে পোশাক রপ্তানিতে 3য় স্থানে আছে। এই প্রশ্নটা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছিল। এটা কি নেট নার্সিং অ্যাডমিশন টেস্ট 100% না, 1000% ইম্পর্টেন্ট। সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে থেকে প্রশ্ন যা আসে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো পোশাক শিল্প, বাংলাদেশের পোশাক শিল্প যেটা আছে আরএমজি নামে সমাধিক পরিচিত। 1980 সাল পর্যন্ত বাংলাদেশে কাঁচা পাট আর পাটজাত দ্রব্য রপ্তানির শীর্ষস্থান দখল করেছিল। বাংলাদেশের যে আইএসএ সেক্টর গুলো আছে তার মধ্যে 1980 সাল পর্যন্ত পাট ছিল, কিন্তু 80-র দশকে
পোশাকের এবং পোশাকের শেষার্ধে পাট ও পাটজাত দ্রব্যের আয়কে অতিক্রম করে পোশাক শিল্প আয়ে প্রথম স্থানে চলে আসে। বাংলাদেশের রপ্তানি বাজার মূলত কোথায়? যুক্তরাষ্ট্র। এটা মনে রাখতে হবে। বাংলাদেশ সব থেকে বেশি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ থেকে এমআরজি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আর পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। পোশাক রপ্তানির ক্ষেত্রে কয়েকটা কথা মনে রাখতে হবে। প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1980 সাল পর্যন্ত পাট ও পাটজাত দ্রব্য হচ্ছে বাংলাদেশের আয়ের শীর্ষে ছিল। পাট এবং পাটজাত দ্রব্য এটাকে পিছনে ফেলছে কে? পোশাক শিল্প। পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান বর্তমানে তৃতীয়। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি রপ্তানি করে পোশাক কোথায়? যুক্তরাষ্ট্র, যেটা হচ্ছে আমেরিকা নামে সমাধিক পরিচিত। এই যে 3-4টা কথা বলছি, জাস্ট এই 3-4টা কথা খুব সুন্দরভাবে মাথার মধ্যে ঢোকাই ফেলতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, এরপরে চলে যায় সার শিল্প। বাংলাদেশের যে কৃষি প্রধান দেশ, সো কৃষি কাজ করতে গেলে তো সার লাগবে। তো বাংলাদেশের প্রথম যে সারের কারখানা এটা হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এটার প্রথম কাজ ছিল, এটা প্রথমে কি ইউরিয়া সার কারখানা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার লিমিটেড স্থাপিত হয়। এই কারখানায় ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট সার উৎপাদিত হতো। বাংলাদেশে বর্তমানে কয়টি সার কারখানা রয়েছে? 9টি সার কারখানা চালু রয়েছে। এর মধ্যে যথা আছে আমার দেশে ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল কি? আমাদের দেশে ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সো আমাদের এখান থেকে প্রশ্ন আসবে, বাংলাদেশে সব থেকে বেশি সার কারখানা কয়টি? বর্তমানে 9টি। আর সার উৎপাদনের প্রথম কাঁচামাল কোনটি? মিথেন বা গ্যাস, প্রাকৃতিক গ্যাস, যেটা মিথেনের সংকেতটা এটা লিখে দিই CH4। এই মিথেন, বাংলাদেশে যে গ্যাস পাওয়া যায় সেইখানে কিন্তু মিথেনের পরিমাণ অনেক বেশি। ওকে, এরপরে চলে যাচ্ছে, দেখি কি আছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাট শিল্প। 1980 সাল পর্যন্ত আমাদের দেশের প্রধান আয়ের উৎস ছিল হচ্ছে পাট, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তো পোশাক তো দখল করে নিছে। এখন আমরা একটু পাট শিল্প সম্পর্কে দেখি। তো পাট শিল্প যখন উন্নতি হয় বাংলাদেশে, তখন কিন্তু আসলে পাকিস্তান আমলেই কিন্তু বেশি উন্নতি হয়েছিল, কারণ আমাদের দেশে আদমজি পাটকল এটা কিন্তু পাকিস্তান আমলে সৃষ্টি হয়েছিল। দেখি ব্রিটিশ শাসন আমলে বাংলা এবং পাকিস্তান আমলে পূর্ব বাংলায় পাটজাত দ্রব্য সামগ্রী ছিল বৃহত্তম শিল্প। 1970-এর দশকে প্লাস্টিক ও পলিথিন পাটতন্তুর বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করলে পাট শিল্পের স্বর্ণযুগের অবসান ঘটে। যখন এই প্লাস্টিক চলে আসছে, এখন তো সবাই প্লাস্টিক ছাড়া আর কিছু চেনে না, সব জায়গায় খালি প্লাস্টিক আর প্লাস্টিক আর প্লাস্টিক। তো প্লাস্টিক পলিথিন যখন চলে আসছে, তখন পাটের শিল্প আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। তো ফলশ্রুতিতে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পর জাতীয় জিডিপিতে পাল শিল্পের অবদান ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে, আস্তে আস্তে খালি কমতে থাকে। এদেশের পাটকলগুলো মূলত প্রতিষ্ঠিত হয়েছিল নারায়ণগঞ্জ, চট্টগ্রাম আর খুলনা অঞ্চলে গড়ে উঠেছিল। এই 3টে অঞ্চলে, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম আর খুলনা। আদমজি পাটকল এটা আপনি নারায়ণগঞ্জে গেলে পেয়ে যাবেন। তো নারায়ণগঞ্জে একসময় বলা হতো প্রাচ্যের ডান্ডি। এই প্রাচ্যের ডান্ডি কেন বলা হতো? কারণ নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে পাটকল ছিল, যার কারণে নামকরণ করা হয়েছিল প্রাচ্যের ডান্ডি হিসেবে। ডান্ডি কিন্তু একটা শহর, সেটার মতো করে তুলনা করা হয় প্রাচ্যের ডান্ডি হিসেবে। বাংলাদেশের প্রথম পাটকল বাওয়া জুট লিমিটেড প্রতিষ্ঠিত হয় 1951 সালে মাঝামাঝি সময়ে তাদের উৎপাদন শুরু করে। তো এত কিছুর দরকার নাই, যা শুধু মনে রাখবেন প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। 80-র দশক পর্যন্ত পাট শিল্প বাংলাদেশের বৃহত্তম শিল্প ছিল, বাট 80 দশকের পর পোশাক শিল্প পাট শিল্পের জায়গাটা দখল করে নিয়েছে। ওকে, জাস্ট শুধু এই কয়েকটা পয়েন্ট বললেই হবে। এরপরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং রিসেন্টলি বাংলাদেশ কিন্তু জাহাজ নির্মাণ শিল্পের কিন্তু বাংলাদেশের উন্নয়ন মানে চোখে পড়ার মতো, সেই চোখে পড়ার মতো জায়গাটা নিয়ে এখন একটু কথা বলবো। বাংলাদেশের সকল অভ্যন্তরীণ এবং উপকূলীয় জাহাজ বাংলাদেশের জাহাজ নির্মাণ কারখানায় নির্মিত হয়। বাংলাদেশের যে শিপইয়ার্ড আছে, সব জাহাজ বাংলাদেশের যত অভ্যন্তরীণ মানে ভিতরে আর কি, বাংলাদেশের ভিতরে চলে, আর বাইরে যেগুলা যায় সবই আছে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প আছে, সেখানে আছে নির্মিত হচ্ছে শিপইয়ার্ডগুলি 70% ঢাকা নারায়ণগঞ্জ এলাকায়, বাকিগুলো আছে চট্টগ্রাম, খুলনা আর বরিশাল এলাকায়। তাহলে 70% হচ্ছে ঢাকাতে আর আছে নারায়ণগঞ্জে, আর বাকি সব পাবেন কোথায়? চট্টগ্রাম, খুলনা আর বরিশালে অবস্থিত। বাংলাদেশের তৈরি রপ্তানিকৃত প্রথম জাহাজ হচ্ছে স্টেলা
মেরিসা, এটা মনে রাখতে হবে। বাংলাদেশের তৈরি রপ্তানিকৃত প্রথম জাহাজের নাম হচ্ছে স্টেলা মরিসা। এটা মেরিসা, এটা হচ্ছে রপ্তানি করা হয় কোন দেশে? এটা রপ্তানি করা হচ্ছে ডেনমার্কে। এই দুইটা প্রশ্ন লাগবে। বাংলাদেশে রপ্তানি করা প্রথম জাহাজ আছে স্টেলা মেরিসা, কোন দেশে? ডেনমার্কে। এটা নির্মাণ করা হয়েছিল হচ্ছে খুলনা শিপইয়ার্ডে। এটা নির্মাণ করা হয় খুলনা শিপইয়ার্ড, বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ এবং মেরামত কারখানা। খুলনা শিপইয়ার্ড হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ এবং মেরামত কারখানা। সো আপনি এখান থেকে 3টা প্রশ্ন পড়বেন। প্রথম কথা, বাংলাদেশের বৃহত্তম সর্ববৃহৎ জাহাজ নির্মাণ শিল্প কারখানা হচ্ছে খুলনা শিপইয়ার্ড। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের তৈরি প্রথম রপ্তানিকৃত জাহাজের নাম হচ্ছে স্টেলা মেরিসা, কোন দেশে রপ্তানি করা হয়? ডেনমার্কে। কথা শেষ, আর লাগবে না কিচ্ছু।